একজন দুর্দান্ত হ্যাকার অনিচ্ছাকৃতভাবে ফেসে যায় সাইবার ক্রাইমে। রীতিমতো সে হয়ে ওঠে মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। অন্যদিকে তার দিকেই ধেয়ে আসছে ভয়ঙ্কর শিকারী। এমন দুমুখী চাপের মাঝে সে কি পারবে নিজেকে টিকিয়ে রাখতে? আর এই রহস্য উদ্ঘাটন করতে তোমাদেরকে এই পুরো ভিডিওর সঙ্গে থাকতে হবে। তো বন্ধুরা, দেরি না করে চলো ডুবে যাওয়া যাক আজকের এই হ্যাকিং জগতের দুনিয়ায়। অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি নেটওয়ার্ক। গল্পের শুরুতে আমরা দেখতে পারি একটি গাড়ি নিয়ে কেউ একজন মিলিটারি ক্যাম্পের দিকে যাচ্ছে। একটু পরেই গাড়ি থেকে একজন ভদ্রলোক বের হয়ে এসে সেই মিলিটারি ক্যাম্পে প্রবেশ করে। সেখানে আর্মির সব বড় বড় কর্মকর্তারা উপস্থিত ছিল। বন্ধুরা, তোমাদের আগেই বলে রাখি যে ভদ্রলোকটা তাদের ক্যাম্পের দিকে আসছিল সে ছিল পৃথিবীর বিখ্যাত একজন হ্যাকার, যার নাম ছিল বাডি। এরপর সেখানে থাকা মিলিটারি কর্মকর্তাগুলো জানায় আমাদের এখানে প্রত্যেক বুধবার ঠিক দুপুর ৩টার সময় পুরো সার্ভার ডাউন হয়ে যায়, যার ফলে আমরা একের পর এক বড় মিশন হাতছাড়া করছি। বাডি মূলত এখানে সেই মিলিটারির সাহায্য করার জন্য এসেছিল। এরপর হ্যাকার বাডি ব্যাগ থেকে নিজের ল্যাপটপটি বের করে নেয়। তারপর সেখানকার সার্ভারের সাথে কানেক্টেড হয়ে যায়। ঠিক দুপুর ৩টার সময় মিলিটারিদের সকল কম্পিউটারের সার্ভার বন্ধ হয়ে যায়, কিন্তু সেই হ্যাকারের কম্পিউটার তখনও চলতে থাকে। হ্যাকারটি বলে কেউ একজন তোমাদের পুরো সার্ভারকে হ্যাক করে পুরো সার্কাস বানিয়ে ফেলেছে। তারপর বাডি তার কম্পিউটারে কিছু কোড ব্যবহার করে সেই হ্যাকারের লোকেশন খুঁজে বের করে। একটু পরে সকল সেনা এবং বাডি মিলে সেই লোকেশন ট্র্যাক করে হ্যাকারের কাছে যেতে শুরু করে। তারা হ্যাকারকে আক্রমণ করার পুরো প্রিপারেশন নিয়ে ফেলেছিল, কিন্তু হ্যাকারের কাছে যেতেই তাকে দেখে সবাই আশ্চর্য হয়ে তার দিকে হা করে তাকিয়ে থাকে। কারণ সেখানে তারা দেখতে পারে এই পুরো সিস্টেমটি হ্যাক করে ফেলেছিল মেল নামের একটি ছোট্ট মেয়ে। তখন মেল বাডিকে দেখে খুবই অবাক হয়, কারণ সে জানতো বাডি একজন বড় হ্যাকার। বাডি তখন মেলকে বলে প্রত্যেক বুধবার ৩টার সময় মিলিটারি ক্যাম্প থেকে একটি বড় এয়ারক্রাফট রিলিজ করা হয়, কিন্তু তুমি কেন তাদের সার্ভার বারবার হ্যাক করে তাদের কাজের বাধা দিচ্ছ? মেল তখন বাডিকে বলে মিলিটারিরা যখন এয়ারক্রাফট রিলিজ করে তখন আশেপাশে পরিবেশের অনেক ক্ষতি হয়, তাই এই পরিবেশ বাঁচাতে আমি তাদের সার্ভার ডাউন করে ফেলি। এই কথা শুনে বাডি তার ওপর খুব খুশি হয়, আর এই কাজ সে কিভাবে করে সেটা জানতে চায়। মেল তখন বাডিকে সবকিছু খুলে বলতে থাকে, আর এর মধ্যে দিয়েই তাদের দুজনের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। এর মধ্যে দিয়েই 10টি বছর পার হয়ে যায়, যেখানে আমরা দেখতে পারি সেই ছোট্ট মেয়েটি আজ অনেক বড় হয়ে গেছে। একটু পরে মেল একটি বাসের দিকে যায়, যেখানে একজন মেয়ে সেই আধুনিক বাস সম্পর্কে সবাইকে বলছিল। বাসটি ছিল ফুললি অটোমেটিক। মেল যখন বাসের সামনে যায় তখন মেলের পুরো চেহারা স্ক্যান করে ফেলা হয়। মূলত মেল সেখানে এসেছিল পুরো বাসটি চেক আপ করতে। এরপর সেখানে একটি মেয়ে চলে আসে আর মেলকে বলে বাসটির অটোমেটিক সিস্টেমটি চেক করতে। মেল সেই বাস কোম্পানির সার্ভার চেক করে দেখে সবকিছুই স্বাভাবিকভাবে চলছে, কিন্তু একটু পরে মেল কোম্পানির সার্ভারের ভিতরে একটি পাইপ কোড দেখতে পারে, যার মাধ্যমে কিনা সেখানকার সকল তথ্যই কোনো একটা জায়গায় পাচার হচ্ছিল। এরপর সেই পাইপলাইন বন্ধ করতে মেল সেখানে একটি লক কোড ব্যবহার করে, যার ফলে কিছু অজানা হ্যাকারের কাছে মেলের নোটিফিকেশন চলে যায়। সেদিন রাতে মেল টমাস নামের একজন ছেলের সাথে দেখা করে। বন্ধুরা, গল্পের এই টমাসকে তার নিকনেম টম নামে ডাকা হয়। টম সফটওয়্যার সম্পর্কে খুব একটা ভালো বুঝতো না। একটু পরে তারা একসাথে খাওয়া দাওয়া শেষ করে। টম সে সময় নানা ভঙ্গি দেখিয়ে মেলকে পটানোর চেষ্টা করে, কিন্তু মেল তাকে পাত্তাই দিচ্ছিল না। সেখান থেকে নিজের বাড়িতে সে চলে আসে। রাতে মেল তার কিছু বন্ধুর সাথে কথা বলে। তারা ইকো ওয়েস্ট নামের একটি কোম্পানিতে হ্যাক করার প্ল্যান করছিল, কারণ তারা এতদিন যাবৎ তাদের সকল প্রকার ময়লাই সমুদ্রে ফেলে পরিবেশ নষ্ট করছিল। হ্যাকিং শেষে তারা সেই কোম্পানির সব কম্পিউটার বন্ধ করে দেয়, আর এই কাজটি কমপ্লিট করার জন্য মেল সহ তার বন্ধুরা খুবই খুশি ছিল। পরের দিন সকালেই মেল ঘুম থেকে উঠতেই তার ঘরে অজানা কিছু মানুষের উপস্থিতি বুঝতে পারে। একটু ভয়ে ভয়ে সামনে এগোতেই মেল সেখানে দুজন ব্যক্তিকে দেখতে পারে, এমনকি তাদের হাতে মেলের ছবিও ছিল, যা থেকে বোঝা যায় তারা দুজনে মিলে মেলকে খোঁজার জন্যই এখানে এসেছে। এটা দেখে মেল কোনো রকম সেই দুজন ব্যক্তির চোখ ফাঁকি দিয়ে দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। এরপর সেই দুজন ব্যক্তি তার বসকে মেলের পালিয়ে যাওয়ার ঘটনাটি জানিয়ে দেয়, আর তাদের এই বসের নাম ছিল সেন। সেন তখন চায়নায় তার কিছু এজেন্টকে কল দিয়ে তাদের কাজ শুরু করতে বলে। তখন তারা মেলের ছবি বারবার স্ক্যান করতে শুরু করে। অন্যদিকে মেল পুলিশের কাছে গিয়ে জানায় দুজন ব্যক্তি আমাকে প্রতিনিয়ত ফলো করছে, এমনকি গত রাতের বিষয়টিও পুলিশকে জানিয়ে দেয়। পুলিশ তখন মেলকে বলে তারা কি কারণে তোমাকে খুঁজছে সেটা কি তুমি জানো? মেল তখন এই প্রশ্নের কোনো উত্তরই দিতে পারছিল না, কারণ সে নিজেই জানতো না এই লোক দুটি তাকে কেনই বা খুঁজছে। এ সময় পুলিশ বুঝতে পারে মেল একজন হ্যাকার, কিন্তু মেল এ ব্যাপারে পুলিশকে কিছুই জানাতে চায় না, যার ফলে পুলিশ উল্টো তাকে সন্দেহ করে বসে আর তার বাড়িতে যেতে চায় ইনভেস্টিগেশন করার জন্য। ঠিক তখন মেল বাইরের দিকে তাকাতেই আবারও সেই দুজন ব্যক্তিকে দেখতে পারে। তারা তখন পুলিশের সাথে কথা বলছিল। মেল তখন বুঝতে পারে তারা সবাই মিলেই হয়তো মেলকে ধরার জন্য ফন্দি করছে, তাই মেল পুলিশ স্টেশনের পেছন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
পুলিশ স্টেশন থেকে বের হয়ে মেল সোজা টমের বাড়িতে যায়, এমনকি তাকে সবকিছু খুলে বলে। টম তখন মেলকে তার বাড়িতে কিছুদিন লুকিয়ে থাকার ব্যবস্থা করে দেয়। এরপর মেল তার কিছু বন্ধুর সাথে কথা বলে। মেল তাদেরকে জানায়, আমার পিছনে কিছু পুলিশ লেগেছে। হয়তো কাল রাতে আমরা যে ইকো ওয়েস্ট হ্যাক করেছিলাম সেজন্যই হয়তো পুলিশ আমাদের সন্দেহ করে বসেছে। একটু পরে সেখানে কিছু গুন্ডা হামলা করে বসে। তাদের হাত থেকে বাঁচতে টম আর মেল সেখান থেকে পালিয়ে যায়। মেল এবার বুঝতে পারে তারা হয়তো তার ফোন ট্র্যাক করে বারবার তাদেরকে খুঁজে বের করছে, তাই মেল তার ফোনটি সঙ্গে সঙ্গে ভেঙে ফেলে। এরপর সেখান থেকে পালিয়ে তারা একটি স্টোরের ভিতরে ঢুকে পড়ে। সেখানে মেল টমকে আবার বলতে থাকে, আমার পিছনে কিছু গুন্ডা লেগে আছে আর তার সাথে পুলিশরাও যুক্ত আছে। এখন তো আমার জন্য তোমার জীবনের নিরাপত্তা একদমই শেষ হয়ে গেল। এ কথা শুনে টম অনেকটাই ভয় পেয়ে যায়। এরপরে তারা একটা নিউজে দেখতে পারে মেল নিজেই একটি ব্যক্তিকে গুলি করে মেরে ফেলেছে, যেটা দেখে কিনা মেল প্রচণ্ড পরিমাণে অবাক হয়ে যায়, কারণ এমন কোনো ঘটনা তার সাথে আদৌ ঘটেনি। তাহলে এই ভিডিওটিতে সে কিভাবেই বা আসলো? তবে এবার সে বুঝতে পারে এই খুনের মামলার জন্যই হয়তো পুলিশ তার পিছু লেগেছে। এরপর টম মেলকে তার একটি স্টোর রুমে নিয়ে যায়। এরপর মেল তার বন্ধুকে ফোন দিয়ে তাকে জিজ্ঞাসা করে, এই ভিডিওটির পিছনে কার হাত আছে সেটা কি তুমি জানো? কিন্তু তার বন্ধুরা কোনো উত্তরই দিতে পারে না। মেল তখন বলতে থাকে, এই ষড়যন্ত্রের পেছনে হয়তো ইকোওয়েস্ট কোম্পানির কোনো হাত নেই, বরং ওই বাস কোম্পানির কোনো হাত থাকতে পারে। কারণ সেই বাস কোম্পানিতে কিছু হ্যাকিং সিস্টেম ছিল, আর এই বাস কোম্পানিকে হ্যাকিং থেকে বাঁচানোর জন্য মেল একটি প্রোগ্রাম সেখানে ইনস্টল করে দিয়ে এসেছে, আর এই কারণেই হয়তো তাকে ফাঁসানো হচ্ছে। তবে এই সময় মেল ভাবতে থাকে এসব কিছু সম্বন্ধে বাডি হয়তো তাকে সাহায্য করতে পারবে। এরপর টম দেখতে পারে ইন্টারনেটের সব নিউজে মেলকে ওয়ান্টেড হিসেবে দেখানো হচ্ছে, যেটা কিনা মোটেও কোনো স্বাভাবিক বিষয় ছিল না। অন্যদিকে আমরা দেখতে পারি পুলিশ বাস কোম্পানির চেয়ারম্যানের সাথে দেখা করতে এসেছে, কারণ শেষবার মেল এই বাস কোম্পানির সাথেই কাজ করেছিল। তখন কোম্পানির চেয়ারম্যান তাকে বলে, মেল এখানে আমাদের সিস্টেম চেক করতে এসেছিল, আর চেক আপ শেষে সে সোজা এখান থেকে চলে গিয়েছে। চেয়ারম্যান তাকে আরও বলে, আমাদের কোম্পানি চীনের জাওমি কোম্পানির সাথে পার্টনারশিপে কাজ করছে। পুলিশ তখন সেই জাওমি কোম্পানিকে সন্দেহ করতে শুরু করে, কারণ পুলিশ এ সময় বুঝতে পারছিল না এই লোকটিকে মেল কেনই বা খুন করবে। কারণ ওই লোকটি ছিল ড্রাগ অ্যাডিক্টেড, যার সাথে কিনা মেলের যোগাযোগ থাকার কোনো কারণই থাকতে পারে না। তো যাই হোক, ওদিকে টমের ফোনে একটা কল চলে আসে, যে কলে কিনা মিস্টার সেন মেলের সাথে কথা বলতে চায়। তখন সেন তাকে জানায়, আমি তোমাকে এই চক্রান্তে ফাঁসিয়েছি। সেন তাকে বলে, তুমি বাস কোম্পানির বাইপাস সিস্টেমে যে লক লাগিয়েছ সেটা ওপেন করে দিতে হবে, এর বিনিময়ে আমি তোমার মামলা উঠিয়ে নেব। কিন্তু সেন তার কথায় কোনোভাবে রাজি হয় না, যার কারণে সেন তাকে হুমকি দিয়ে বসে। সে বলতে থাকে, তুমি যদি আমার এই কাজ না করো তাহলে তোমাকে আর তোমার বন্ধুকে আমি মেরে ফেলবো। মেল তখন সেনের কাছে জানতে চায় সেই কোম্পানি থেকে ডাটাগুলো কোথায় যাচ্ছিল। এই কথা বলায় সেন প্রচণ্ড পরিমাণে রেগে যায়। তখন মেল বুঝতে পারে এই ফোনটিও সে ট্র্যাক করে ফেলেছে, যার কারণে সে ফোনটিও সেখানেই ভেঙে ফেলে। এবার বর্তমান জায়গাটিও তাদের কাছে নিরাপদ মনে হচ্ছিল না, যার কারণে সেখান থেকেও তারা পালিয়ে যায়। একটু পর টম মেলকে সেই বাইপাস ওপেন করে এই মামলায় এখানেই শেষ করতে বলে। বাইপাস লাইনটি মূলত একটি ট্রোজান কোড দিয়ে লক করা ছিল, যে লকটি কিনা শুধুমাত্র মেলই খুলতে পারে। মেল তখন টমকে বলে, এই ট্রোজান কোডটি এখন আমাদের বাঁচিয়ে রাখার একমাত্র রাস্তা। বন্ধুরা, তোমাদের হয়তো সেই বিখ্যাত হ্যাকার বাডির কথা মনে আছে। মেল এবার সেই বাডির কথা চিন্তা করতে থাকে, আর টমকে বলে, এখন আমাদের বাডির সাহায্য নিতে হবে। এই সমস্যা থেকে একমাত্র বাডি আমাদের উদ্ধার করতে পারে। কিন্তু এই বিষয়টিও তাদের কাছে খুব একটা সহজ ছিল না, কারণ এর আগে মেল কোনো একটি কারণে বাডিকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। এরপর মেল টমকে নিয়ে একটি জঙ্গলে প্রবেশ করে আর বলে, এখানেই আমরা বাডিকে পাবো। তখন তারা বাডির জন্য অপেক্ষা করছিল। টম মেলকে বলে, তুমি বাডিকে কেন পুলিশের কাছে তুলে দিয়েছিলে? মেল তখন টমকে বলে, আমি যখন ছোট ছিলাম তখন বাডির সাথে আমার দেখা হয়েছিল। আমি আর বাডি মিলে পুলিশের কাজ করতাম। যেসব সন্ত্রাস ব্যাংক হ্যাক করত, এমনকি টাকা লুট করত, আমরা তাদের খুঁজে বের করে পুলিশের হাতে তুলে দিতাম। কিন্তু একদিন আমি বুঝতে পারি চুরির টাকাগুলো বাডি পুলিশের হাতে না তুলে দিয়ে বরং নিজের কাছেই রেখে দিত, যে বিষয়টি কিনা আমি কোনোভাবেই মানতে পারিনি, যার কারণে আমি তাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলাম। কিন্তু কিছুদিন পরেই বাডি জেল থেকে পালিয়ে যায়। তারপর থেকে আমার সাথে বাডির আর কোনো যোগাযোগ হয়নি। তবে এত কিছুর পরেও বাডি আমার সাথে আজকে দেখা করার প্রতিশ্রুতি দিয়েছে। এর কিছুক্ষণ পরেই বাডি সেখানে উপস্থিত হয়। বাডি মেলকে দেখে খুবই খুশি হয় আর তাকে গাড়ির ভেতরে আসতে বলে। এরপর তারা তিনজন সেখান থেকে বেরিয়ে পড়ে আর একটি বড় ফ্যাক্টরিতে এসে দাঁড়ায়। সেখানে পুরো সিস্টেম বাডির কন্ট্রোলে ছিল। বাডি তখন মেলকে বলে, আমি তোমার এই মামলা সম্পর্কে আগেই ইনভেস্টিগেশন করেছি। এরপর মেল বাডিকে তার ট্রোজান কোডটি দেখায়, যার জন্য কিনা চায়না কোম্পানি জাওমি তাকে হত্যা করার হুমকি দিয়েছিল। বাডি তখন তাকে জানায় জাওমি হলো একটি বড় সফটওয়্যার কোম্পানি, যেটা চায়নাতে অবস্থিত। এই কোম্পানি বাসের টেকনোলজিকে আপডেট করতে থাকে, এমনকি এখানে তারা নিজস্ব সিস্টেম ইনস্টল করে। মেল এ ব্যাপারে কোনো কিছুই বুঝতে পারছিল না, যার কারণে বাডি দুইটা কোড দেখায়। এটা দেখে মেল বুঝতে পারে জাওমি পুরো পৃথিবীর ইন্টারনেট দুনিয়ায় একটি পাইপলাইন বানিয়ে ফেলেছে, যার মাধ্যমে তারা বাসে ওঠা সকল ব্যক্তির ফেস স্ক্যান করে ফেলতে পারে।
এমনকি এইভাবে তারা পুরো ডিটেলস হাতিয়ে নেয়। আর এইসব ডিটেলস দিয়েই তারা যে কোনো ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারে। কোনো সময় অনেক টাকার বিনিময়ে এই ডাটাগুলো তারা বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে দেয়। এরপর মেল তার সেই হত্যার ফেক ভিডিওটি দেখে পুলিশকে জানায় জামি কোম্পানি ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে। তারা মানুষের ফেস স্ক্যান করে এসব ইল্লিগেল কাজ করে থাকে। পুলিশ তখন তাকে পুলিশ স্টেশনে যেতে বলে, কিন্তু মেল এতে কোনোভাবে রাজি না হয়ে ফোন কেটে দেয়। এরপর পুলিশ সেই চায়না কোম্পানির ডিটেলস সম্বন্ধে জানতে পারে, এমনকি বাস কোম্পানির সেই লেডি চেয়ারম্যানকে সন্দেহ করা শুরু করে। মেল বাড়িকে বলে, আমি যখন এই বাস চেক আপ করার জন্য ঢুকেছিলাম তখন আমার ফেস তারা স্ক্যান করে নিয়েছিল, আর এই পুরো মামলাকে মিথ্যা প্রমাণ করতে আমাকে আবারও বাসের পুরো সিস্টেম চেক করতে হবে, যেন আমি প্রমাণ করতে পারি আমার স্ক্যান করা ফেস দিয়েই তারা এই ফেক ভিডিওটি বানিয়েছে। টম তখন মেলকে বলে, তুমি এই ব্যাপারে পুলিশের সাহায্য নিতে পারো। কিন্তু পুলিশের সাহায্য নেওয়ার বিষয়টা বাড়ি কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তখন মেল বলে, আমি একাই এই সমস্যার সমাধান করব। একটু পরে তারা সিসিটিভিতে দেখতে পারে গুন্ডারা তাদেরকে ঘিরে ফেলেছে। তখন বাড়ি তার কম্পিউটারের সকল ডাটা ডিস্ট্রয় করা শুরু করে। এর মধ্যেই মেল আর টম সেখান থেকে পালাতে থাকে। তারপর সেখানে চায়না কোম্পানির চিফ মিস্টার সেন সেখানে চলে আসে। সেন বাড়িকে আগে থেকেই জানত। এরপর সেন বাড়িকে বন্দুক তাক করে মেল সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু বাড়ি কোনো উত্তরই দেয় না, যার কারণে সে প্রচণ্ড রাগান্বিত হয়ে বাড়িকে সেখানেই হত্যা করে ফেলে। আর যে ঘটনাটি মেল আর টম লুকিয়ে লুকিয়ে দেখছিল, কিন্তু কোনোভাবেই তারা বাড়ির মৃত্যু মেনে নিতে পারছিল না। উপায় না পেয়ে তারা দুজন সেখান থেকে প্রাণপণ পালাতে থাকে। পুলিশ সেই বাস কোম্পানির লেডি চেয়ারম্যানের কাছে যায়। সে সময় চেয়ারম্যান তাকে দেখে একটু ঘাবড়ে যায়। পুলিশ তাকে বলে, জাওমি কোম্পানির ওপর আমার সন্দেহ আছে। কোম্পানির চেয়ারম্যান তখন তাকে বলে, আগে ওয়ারেন্ট নিয়ে আসো, তারপর সন্দেহ করো। এই বলে সেখান থেকে সে চলে যায়। এরপর কোম্পানির চেয়ারম্যান, চিফ এবং মিস্টার সেন একই সাথে ভিডিও কলে আসে। আর লেডি চেয়ারম্যান তখন বলে, পুলিশ আমাদের কোম্পানির ডাটা পাচারের ব্যাপারে সন্দেহ করে ফেলছে। সেন তখন তাকে সাবধান হতে বলে আর বলতে থাকে, পুলিশ যদি এই সব কিছু জানতে পারে তাহলে আমি তোমাকে হত্যা করে ফেলব। অন্যদিকে মেল বাড়ির মৃত্যুতে কষ্ট পেয়ে প্রচণ্ড মন খারাপ করে থাকে, যা দেখে টম তখন পুলিশকে ফোন করে। বেচারা টম একদিন ডেট করতে এসে পুরোই ফেসে গেছে। সে আসলে বুঝতেই পারেনি সে কার সাথে ডেট করতে এসেছিল। তো যাই হোক, সে যখন পুলিশকে কল করে এই বিষয়টি মেল ভালোভাবে নিচ্ছিল না। তখন টম তাকে জানায়, আমি কেনই বা তোমার সাথে মরতে যাব? যেহেতু আমার কোনো দোষ নেই, তাহলে কেনই বা আমাকে মৃত্যুর ভয় নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে? এর চেয়ে ভালো পুলিশ সবকিছু যাচাই বাছাই করে আমাকে বিপদ থেকে মুক্ত করে নেবে। এ কথা শুনে মেল ভয় পেয়ে দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। একটু পরে সেখানে পুলিশ চলে আসে আর টমকে আটক করে ফেলে। ওদিকে কোম্পানির লেডি চেয়ারম্যান তাদের নতুন বাস লঞ্চ করার ইভেন্ট পালন করে। এই ব্যস্ততার ফাঁকে মেল তখন এই বাস কোম্পানির কন্ট্রোল রুমে প্রবেশ করে। তারপর পুরো সিস্টেম ঘাটাঘাটি করে সবার ডিটেক্ট করা ফেসের মধ্যে নিজের ফেস খুঁজে বের করে। ঠিক সে সময় সেখানে সেন চলে এসে মেলের মাথায় বন্দুক তাক করে বসে। রীতিমতো সে মেলকে ফ্রোজেন কোডটি ওপেন করতে বলে। কোনো উপায় না পেয়ে মেল তার কথা মতো কাজ করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে দেখা যায় পুলিশ টমকে ধরে নিয়ে গিয়ে নানাভাবে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ সেনের ব্যাপারে টমকে প্রশ্ন করলে টম কোনো উত্তরই দিতে পারছিল না, এমনকি মেলের কোনো সন্ধানও সে দিতে পারছিল না। তারপর সেখানে একজন অফিসার এসে বলে বাড়ি অনেক আগেই মারা গেছে। কথা শোনার পর পুলিশ টমকে বিশ্বাস করতে শুরু করে, যার কারণে টম পুলিশকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। ওদিকে ইভেন্ট শেষ করে সবাই টেস্ট রাইড দেওয়ার জন্য বাসে উঠতে থাকে। এরপরই বাসের টেস্ট রাইড শুরু হয়ে যায়, যে রাইডটি বাসে থাকা সবাই এনজয় করছিল। তারপর আমরা দেখতে পারি মেল সেই পাসওয়ার্ডের পাইপলাইন খুলতে ইচ্ছা করে অনেক সময় নিচ্ছিল। এ সময় মিস্টার সেন একটু অন্যদিকে নজর দিতেই মেল সেখান থেকে পালাতে শুরু করে, যার কারণে সেনও তার পিছু লেগে যায়। একটি মুহূর্তে তাদের দুজনের হাতাহাতি শুরু হয়ে যায়। এর মধ্যেই পুলিশ সেখানে চলে আসে। পুলিশকে দেখে খুবই দ্রুত সেন সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু মেল তাদের কাছে ধরা পড়ে যায়। একটু পরে সেন সিস্টেম রুমে আবারও চলে আসে। চারদিকে গোলাগুলি করে পুরো সিস্টেম রুমটি ডিস্ট্রয় করে দেয়, যার কারণে চলমান বাসটি পুরোপুরি কন্ট্রোল হারিয়ে ফেলে। এরপর পুলিশের হেড মেলের সাথে কথা বলতে আসে। সে সময় সেন নিচ থেকে পুলিশের ওপর গুলি চালাতে থাকে। এই সুযোগে পুলিশ সেনকে ধরে ফেলে। তারপর মেল পুলিশকে বলে, আমাকে সার্ভার রুমে যেতে হবে। সার্ভার রুমটি ঠিক না করলে বাসটি অ্যাক্সিডেন্ট করে বসবে, এমনকি আমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবো না। পুলিশ সবকিছু বুঝতে পেরে মেলকে সহযোগিতা করতে রাজি হয়ে যায়। এরপর পুলিশ এবং মেল সেই সার্ভার রুমে প্রবেশ করে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পারে পুরো সার্ভার রুমটির অবস্থা একেবারেই নাজেহাল। মেল তখন বলে, আমি এই সব কিছুর সমাধান করতে পারবো। পুলিশ তখন তাকে সেই কাজ করার জন্য উৎসাহ দিতে থাকে। একটু পরে সেখানে টমের ফোন আসে। টম তখন সে বাসের কাছেই ছিল। মেল তখন টমকে বাসের ভিতরে গিয়ে একটি ট্রান্সমিটার খুলে ফেলতে বলে। তারপর টম কোনো রকম সেই চলন্ত বাসে উঠে মেলের কথা মতো একটি ট্রান্সমিটার খুলে ফেলে, যার ফলে ওই বাসের অ্যাক্সেস পুরোপুরি মেলের কাছে চলে আসে। আর এভাবেই বাসটি অনেক বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। মেল এবার পুলিশকে তার চেহারার স্ক্যানটি দেখায়, যার মাধ্যমে তার ফেক ভিডিও তৈরি করা হয়েছিল, যেটা পুলিশ দেখতে পেরে বুঝতে পারে মেলের আসলেও কোনো দোষ ছিল না। আর এইভাবেই শেষ পর্যন্ত মেল নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে।
পরদিন মেল এবং টম একই সাথে ল্যাপটপ দেখছিল। তখন তাদের সামনে বাডির একটি ভিডিও চলে আসে। সেখানে বাডি বলছে, হয়তো এই ভিডিওটি মেল যখন দেখছে তখন আমি মারা গেছি। মেল, আমি তোমাকে নিজের মেয়ের মতোই ভালোবাসি। আমার চুরি করা সব টাকাই আমি তোমার ব্যাংক অ্যাকাউন্টে রেখে গেলাম। এই টাকাগুলো এখন থেকে তোমার। অর্থাৎ বাডি চেয়েছিল মেল যেন এই খারাপ জীবন থেকে বের হয়ে এসে খুবই সুন্দর একটি জীবনযাপন করতে পারে। এই ভিডিওটি দেখে মেল খুবই ইমোশনাল হয়ে পড়ে। তারপর আমরা মেল আর টমকে একসাথে সামনের দিকে এগোতে দেখি। আর এই সুন্দর মুহূর্তের মধ্যে দিয়েই আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আশা করি গল্পটা তোমাদের ভালো লেগেছে। গল্প ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টস করে আমাকে জানাতে পারো। আর এমন সুন্দর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একটুও ভুলবে না। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।